আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে থেকে তোমরা তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরাবরের মতো দশম শ্রেণী তোমাদের জন্য ক্লাসগুলো নিয়ে থাকি। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের দশম শ্রেণীর আজকের আলোচ্য বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের সুবিধার্থে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। তোমরা নিশ্চয়ই নামটি জেনে থাকবে, ঝুঁকি ও অনিশ্চয়তা। চতুর্থ অধ্যায় থেকে আমরা নিয়েছি ঝুঁকি ও অনিশ্চয়তা। আমরা জানি যে ব্যবসায় করতে গেলে অবশ্যই ঝুঁকি থাকবে। ঝুঁকি এবং অনিশ্চয়তাটা কি সেই সম্পর্কে তোমাদের আগেই ধারণা রয়েছে, আমরা দিয়েছি। অনিশ্চয়তার একটি অংশ হচ্ছে ঝুঁকি। ঝুঁকিকে পরিমাপ করা যায়, ঝুঁকিকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে কমানো যায়, কিন্তু অনিশ্চয়তাকে কখনো পরিমাপ করা যায় না বা মূল্যায়ন করা যায় না। সেই ঝুঁকি এবং অনিশ্চয়তার যে কার্যক্রম বা এগুলো কি, ব্যবসায়ে কিভাবে প্রভাব বিস্তার করে, ঝুঁকি ও অনিশ্চয়তা জানা থাকলে আমরা কিভাবে ব্যবসায়ে বিভিন্ন প্রকল্পে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, তা আমরা এই অধ্যায় থেকে জানতে পারি। তো আমরা এই ঝুঁকি ও অনিশ্চয়তার অধ্যায় থেকে আজকে জানব যে কোনো সময়, যেমন বাংলাদেশে বা সারা বিশ্বে বর্তমান যে প্রেক্ষাপট, করোনা পরিস্থিতি মহামারী আকারে ধারণ করায় অনেক ব্যবসায়ীর পক্ষে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে গুটিয়ে ফেলতে হয়েছে। তবুও ব্যবসায়কে টিকিয়ে রাখার জন্য কম ঝুঁকিপূর্ণ ব্যবসায়টি রেখে অধিক ঝুঁকিপূর্ণ বা অনিশ্চয়তাপূর্ণ প্রতিষ্ঠানটি তারা বন্ধ করে দিতে চাচ্ছে। সেরকম একটি পরিস্থিতিতে আমরা এখানে তোমাদের সামনে এই বিষয়টি ধারণা দেওয়ার জন্য আজকের এই সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। আমরা এখানে লিখে রেখেছি, জনাব বায়েজিদ 5 বছর পূর্বে নদী ও সাগর নামে দুটি প্রকল্পের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের নিম্নরূপ। মানে এখানে তথ্য দুটি বলা হয়েছে যে জনাব বায়েজিদ তার দুটি প্রকল্প রয়েছে, একটি প্রকল্পের নাম নদী, আরেকটি প্রকল্পের নাম হচ্ছে সাগর। এই নদী এবং সাগর প্রকল্পে বিগত 5 বছর ধরে তিনি এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো হচ্ছে আয় এবং ব্যয়, অর্থাৎ লাভ বা ক্ষতি ছিল। এখন বর্তমান পরিস্থিতিতে তিনি যে কোনো একটি প্রকল্প হাতে রেখে আরেকটি প্রকল্প বন্ধ করে দিতে চাচ্ছেন, কারণ এই ব্যবসায় এখন তিনি আর সেভাবে সফলতা পাচ্ছেন না। কিন্তু ব্যবসায়ের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি প্রকল্প বন্ধ করে দিয়ে আরেকটি প্রকল্প তিনি গ্রহণ করতে চাচ্ছেন। তো সেই সিদ্ধান্ত নিতে গেলে আমাকে কি করতে হবে? এই উদ্দীপক রয়েছে, উদ্দীপকের সাথে আমরা কিছু প্রশ্ন জুড়ে দিয়েছি। ক নম্বর প্রশ্ন রয়েছে, ট্রেজারি বিল ইস্যু করে কে? দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে এবং কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ তা মূল্যায়ন করতে হবে। তো বলে রাখি, আদর্শ বিচ্যুতির মাধ্যমে মূলত ঝুঁকি নিরূপণ করা হয়। ঝুঁকি নিরূপণের জন্য আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি, অর্থাৎ পরিসংখ্যান করে আমরা হিসাব কোষে নির্ধারণ করতে পারি বা অনুমান করতে পারি যে কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ এবং কোন প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ। চলো আমরা প্রশ্নগুলোর উত্তর একে একে দেখে নিই। প্রথমে রয়েছে, ট্রেজারি বিল ইস্যু করেন কে? ট্রেজারি বিল ইস্যু করে থাকে সরকার। সরকার জনগণের কাছ থেকে
অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ট্রেজারি বিল ইস্যু করে থাকেন। আচ্ছা, এটি একটি ঝুঁকি মুক্ত বিনিয়োগ। ট্রেজারি বিল, সঞ্চয়পত্রে বিনিয়োগ, এগুলোকে বলা হয় ঝুঁকি মুক্ত বিনিয়োগ। দায় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? আমরা যদি এই চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তার অধ্যায়টি পড়ে থাকি তাহলে 4 ধরনের ঝুঁকি দেখতে পারবো। একটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আরেকটি হচ্ছে আর্থিক ঝুঁকি, তারপর হচ্ছে সুদ হারের ঝুঁকি, আর হচ্ছে তারল্য ঝুঁকি। এই 4 প্রকার ঝুঁকির মধ্যে দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি আর্থিক ঝুঁকি। এখন আর্থিক ঝুঁকিটা কি? তাহলে খ নম্বর প্রশ্নের জ্ঞানমূলক উত্তর হবে দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। আমরা জানি বহিস্থ উৎস থেকে ঋণ মূলধন সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে একটি নির্দিষ্ট সময়ের পর সুদ আসল সহ টাকা পরিশোধ করতে না পারার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলা হয়। আবার বলছি আমি যে বহিস্থ উৎস থেকে ঋণ মূলধন সংগ্রহ করে কারবার পরিচালনা করা হলে নির্দিষ্ট সময় পর আসল সহ সুদের অর্থ পরিশোধ না করার বা না করতে পারার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলা হয়। আমরা জানি যে বহিস্থ উৎস থেকে ঋণ মূলধন সংগ্রহ করলে নির্দিষ্ট সময় পর এগুলো অবশ্যই পরিশোধ করতে হয়। কোনো কারণে যদি প্রতিষ্ঠান ঋণের অর্থ সুদ সহ পরিশোধ করতে না পারে তাহলে তার দায়ের সৃষ্টি হয় এবং এই দায় পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানটি বিলোপ সাধন হয়ে যেতে পারে এবং তৃতীয় পক্ষ বা পাওনাদারেরা প্রতিষ্ঠানের নামে মামলা করতে পারে। তাহলে আমরা এখান থেকে কি শিখবো? আমরা লিখবো কিভাবে? প্রথমত জ্ঞানমূলক উত্তর লিখবো যে দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। এরপরে লিখবো বহিস্থ উৎস থেকে সংগৃহীত ঋণ মূলধন নির্দিষ্ট সময়ে সুদ সহ আসল পরিশোধ করতে না পারার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলা হয়। আমরা জানি যে বহিস্থ উৎস থেকে সংগৃহীত ঋণ মূলধন নির্দিষ্ট সময় পর আসল সহ সুদ সহ আসল পরিশোধ করতে হয়। এই পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানের দায়ের সৃষ্টি হয়। এই দায় পরিশোধ করতে না পারলে প্রতিষ্ঠানটি যে কোনো সময় বিলোপ সাধন হয়ে যেতে পারে। এবারে আমরা দেখব গ নম্বর প্রশ্নে নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়। অর্থাৎ এই আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা এই প্রকল্পের ঝুঁকিটি নির্ণয় করতে চাই। আমরা নবম শ্রেণী থাকাকালীন অবস্থাতেও চতুর্থ অধ্যায়টি ছিল, দশম শ্রেণীতেও তোমরা পড়েছো নিশ্চয়ই কয়েকবার। আমরা তোমাদের সুবিধার্থে আবারও এই প্রশ্নটির সলিউশন করে দিয়েছি। দেখো, নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়। এই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমাকে আগে ঘর কেটে নিতে হবে, মানে ছক করে নিতে হবে। ছকের মধ্যে প্রথমে থাকবে বছর, আয়, অর্থাৎ এই নদী প্রকল্পের যে সময়গুলোতে যে আয়গুলো হয়েছে, গড় থেকে ব্যবধানে বর্গ। আসলে আমরা যদি ধীরে ধীরে যাই, বছর দেওয়া আছে 2015-তে 12% আয় হয়েছিল, আমরা এই তথ্য থেকে নিব। 2016-তে লস হয়েছিল, অর্থাৎ ক্ষতি হয়েছিল 10%। 2017-তে লাভ হয়েছে 18%। 2018-তে লাভ হয়েছে 20%। 2019 সালে এসে লাভ হয়েছে 15%। আমরা নিচে লিখেছি যোগফল। কিসের যোগফল? টোটাল আয় এবং লাভ এবং ক্ষতিগুলোর যোগফল। তাহলে 15, 20 35, 12 আর 18 হচ্ছে 30, 30 আর 35 65, 65 থেকে 10 বিয়োগ করলে পাবো আমরা 55। 55 আমরা নিচে লিখেছি গড় আয়। গড় আয় মানে হচ্ছে আমরা বের করব মোট আয়কে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় আয় পেয়ে যাব। তাহলে 55 ভাগ বছরের সংখ্যা হচ্ছে 5, ভাগ করলে আমরা পেয়ে যাব গড় আয় 11%। এখানে আমরা লিখেছি গড় থেকে ব্যবধান মানে হচ্ছে বর্তমান বছরের আয় থেকে আয়ের গড় মাইনাস করব। 2015 সালে আয় ছিল 12,
12%, সেখান থেকে 11% বাদ দিলে থাকবে 1। 2016 সালে গড় ক্ষতি ছিল 10% আর গড় আয় হচ্ছে 11%, মাইনাস 21 বা 21। 2017 সালে আয় ছিল 18%, মাইনাস গড় আয় 11। আমরা বিয়োগ করলে পাবো 7। 2018 সালে আয় ছিল 20%, মাইনাস গড় আয় 11, বিয়োগ করলে পাবো 9। 2019 সালে 15% ছিল, সেখান থেকে গড় আয় বিয়োগ করব 11, থাকবে 4। এরপরে আমরা লিখেছি ব্যবধানের বর্গ, অর্থাৎ এই যে ব্যবধানটা হলো আয় এবং গড়ের যে ব্যবধান, সেই ব্যবধানের বর্গ। ব্যবধানের বর্গ 2015 সালে ছিল 1, তাহলে 1 গুণন 1, গুণফল হচ্ছে 1। 2016 সালে ব্যবধান ছিল -21, তাহলে -21 গুণন -21, মাইনাসে মাইনাসে প্লাস 441। 2017 সালে হচ্ছে 7 গুণন 7, 49। 2018 সালে 9 গুণন 9, 81। 2019 সালে 4 গুণন 4, 16। আমরা এখন দেখব, লিখেছি আমি ব্যবধানের বর্গের যোগফল, অর্থাৎ এই যে বর্গ হয়েছে 1, 441, 49, 81 এবং 16, এগুলোর যোগফল হয়েছে 588। আমরা এর পরে দেখো লিখেছি ব্যবধানের বর্গের গড়, অর্থাৎ এই যে ব্যবধানের বর্গ, সেই বর্গের গড় নির্ণয় করার জন্য আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে 1 বছরকে বাদ দিয়ে ধরতে হয়। গড় নির্ণয় করতে বছরের সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হয়, এটা তুমি ধরে নাও একটা রুলস। সেই রুলসে যদি আমি যাই, তাহলে বর্গের যোগফল হচ্ছে 588। আমি লিখেছি এখানে n মাইনাস 1। n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছরের সংখ্যা। আমাদের বছরের সংখ্যা ছিল 5, সেই 5 থেকে সূত্রের 1 বিয়োগ করে হলো 4। 588 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 147। তোমরা অবশ্যই আমার এগুলো বলার সাথে সাথে তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে এগুলো একটু মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা। আদর্শ বিচ্যুতি নির্ণয়ে আমাদের তথ্য যা প্রয়োজন আদর্শ বিচ্যুতি নির্ণয় তাই সব থেকে পেয়ে গেছি। এবার আসো আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি অবশ্যই লিখে নিতে হবে। অনেক ক্ষেত্রে তোমরা সূত্র না লিখে সরাসরি এই যে 147টা বসিয়ে দাও, সেটি না লিখে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে, এবং ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদের সূত্রটা লিখে নিবে যে সামেশন আয় হার মাইনাস গড় হারের বর্গ আর n মাইনাস 1 রুট ওভার। তো রুট ওভার দিয়ে আমরা এখানে 147 লিখেছি। কেন লিখেছি? আয় হার মাইনাস গড় হারের বর্গকে n মাইনাস 1 দিয়ে অলরেডি বা ইতিমধ্যে আমরা এখানে ভাগ করে ফেলেছি, অর্থাৎ এই যে ভাগটুকু দেখছো, এই ভাগটুকু আমরা এই জায়গাতে ব্যবধানের বর্গের গড় এখানে করে ফেলেছি। এই জন্য আমরা উত্তরটাকে নিয়ে আসবো 147, বর্গমূল 147। তো 47 এর বর্গমূল করলে 147 এর বর্গমূল করলে আমরা পাবো 12.12%, অর্থাৎ টাকাকে 100 দ্বারা গুণ করলে এটাকে ভাগ করে বর্গমূল করে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব, অর্থাৎ নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি পাবো আমরা 12.12%। অর্থাৎ এই দ্বারা আমরা এই প্রকল্পটির মানে হচ্ছে যে এই প্রকল্প চালাতে হলে আমাকে ঝুঁকি বহন করতে হবে 12.12%। তাহলে গ নাম্বার প্রশ্নটাই ছিল নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি হচ্ছে 12.12%। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা যদি গ নাম্বার প্রশ্নটি ভালো করে বুঝে থাকো, তাহলে এটি দেখে দেখে আমি বুঝে দিলেও আমার বিশ্বাস তোমরা এগুলো করতে পারবে। সবটা আগের মতোই থাকবে, শুধু এখানে পরিবর্তন হবে তথ্য বা ডাটাগুলো পরিবর্তন হবে। 2015 নদী প্রকল্পের যে ডাটাগুলো ছিল, সেই প্রকল্পের ডাটাগুলো চেঞ্জ করে সাগর প্রকল্পের যে ডাটা সেগুলো যদি আমরা এখানে উপস্থাপন করি, তাহলে গ নাম্বারে যে নদী প্রকল্প রয়েছে তার মতো করে আমরা একই নিয়ম অনুসরণ করলে আমরা এখান থেকেও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। তবুও তোমাদের সুবিধার্থে আমরা সমাধান করে দিচ্ছি, এবং এই ধরনের অঙ্ক বইয়ের
বেশ রয়েছে। তোমরা বইগুলো এবং 2020 সালের যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করলে অবশ্যই এটা পেয়ে যাবে। আমিও এটি যে কোনো একটি বোর্ড থেকে সংগ্রহ করেছি। ধাঁধা থাকলে তোমাদের কাছে এটা কোন বোর্ডের প্রশ্ন, এই তথ্য বা এই প্রশ্নটি কোন বোর্ডের, অবশ্যই বোর্ড থেকে নেওয়া হয়েছে, তোমরা সেটা দেখবে এবং কমেন্টসের মাধ্যমে জানাবে। তো দেখো আমি ঘ নম্বরে সাগর প্রকল্পের আদর্শ বিচ্যুতিটা তোমাদের সমাধান করে দিচ্ছি। বছরের সংখ্যা আগের মতোই লিখবো 2015 থেকে 19 পর্যন্ত। আয় দেখো 2015 সালে ক্ষতি হয়েছিল 5%, 2016 সালে 15%, 2017 সালে 20%, 2018 সালে 11% এবং 2019 সালে হচ্ছে 9%। আমরা এর আগেও দেখেছি, এখানে লিখেছি যোগফল, অর্থাৎ 2015 থেকে 2019 সালে যে আয় হয়েছে, আয় এবং ক্ষতি এইগুলোর যোগ বিয়োগ করে আমরা এখানে পেয়েছি 50, অর্থাৎ -5 বিয়োগ করলে, এগুলো যোগফল থেকে বিয়োগ করলে আমরা পাবো 50। এবারে লিখেছি গড় আয়। গড় আয় বলতে বোঝাচ্ছে আয়ের যোগফলকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাবো গড় আয়। কিন্তু বছরের সংখ্যা হচ্ছে 5, 50কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10। এবারে আমাদের পরের ছক রয়েছে গড় থেকে ব্যবধান। আমরা আগেও যেভাবে লিখেছি আয় মাইনাস গড়, অর্থাৎ যার যার বছরের আয় থেকে গড় আয়টাকে বিয়োগ করব। এখানে লস ছিল বা ক্ষতি ছিল -5 মাইনাস গড় আয় হচ্ছে 10, তাহলে হবে -15। এবার আসো 15 থেকে গড় আয় 10 বাদ দিলে থাকবে 5, 20 থেকে -10 বা গড় আয় বাদ দিলে থাকবে 10, 11 থেকে গড় আয় 10 বাদ দিলে থাকবে 1, 9 থেকে গড় আয় 10 বাদ দিলে থাকবে -1। এবারে আমরা লিখেছি ব্যবধানের বর্গ, অর্থাৎ এই যে ব্যবধান -15, -5, 10, 1, 1, এগুলো বলছি বর্গ করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। বর্গ তাহলে দেখো -15 গুণন -15 225, প্লাস 200, মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়ে যায়। 5 গুণন 5 25, 10 গুণন 10 100, 1 গুণন 1 1, -1 গুণন -1 হচ্ছে। আমরা যদি যোগ করি, লিখে রেখেছি ব্যবধানের বর্গের যোগফল, আমরা যদি এগুলো যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 352। আগের মতোই ব্যবধানের বর্গের গড়। পরিসংখ্যানিক নিয়ম অনুযায়ী এই গড় নির্ণয় করতে হলে মোট বছরের সংখ্যা থেকে 1 বাদ দিয়ে আমাদের গড় নির্ণয় করতে হয়। তাহলে যোগফল হচ্ছে 352, বছরের সংখ্যা হচ্ছে 5, 5 থেকে 1 বিয়োগ করলে থাকবে এখানে 4, 352 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 88। এখন দেখো আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সেই সূত্রটা আমরা আগের মতো করে লিখে নিব। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটা আমরা লিখলাম √, সামেশন আয় হার মাইনাস গড় হারের বর্গ ভাগ n মাইনাস 1। আর এই যে আয় হার মাইনাস গড় হারের বর্গ ভাগ, এই ভাগটুকুর উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি 88। তাহলে √, কত 88, 88 কে বর্গমূল করলে আমরা পেয়ে যাব 9.38, অর্থাৎ সাগর প্রকল্পের আদর্শ বিচ্যুতি হচ্ছে 9.38। আমাদের প্রশ্ন ছিল কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ। এখন কোন প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ, অবশ্যই এটা জানার জন্য আমাকে দুইটি প্রকল্পই জানতে হবে। গ নং প্রশ্ন থেকে আমরা নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি জেনেছি। ঘ নং প্রশ্নে যদি আমি সাগর প্রকল্পের আদর্শ বিচ্যুতি না জানি তাহলে আমি মূল্যায়ন করতে পারবো না। এজন্য গ নম্বরের শুরুতেই আমরা সাগর প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করলাম। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে নদী প্রকল্পের আদর্শ বিচ্যুতি 12.12, সাগর প্রকল্পের আদর্শ বিচ্যুতি 9.38। তাহলে কোনটি কম ঝুঁকিপূর্ণ? নিঃসন্দেহে সাগর প্রকল্পের আদর্শ বিচ্যুতি যেহেতু কম, তাহলে এই প্রকল্পটি, সাগর প্রকল্পটি মিস্টার বাইসদের জন্য কম ঝুঁকিপূর্ণ। তিনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে একটি প্রকল্প রেখে আরেকটি প্রকল্প তিনি বন্ধ করে দেবেন,
তাহলে আমরা তাকে একটু ধারণা দিতে পারি বা পরামর্শ দিতে পারি। এই পরিসংখ্যানিক পদ্ধতি আদর্শ বিচ্যুতির মাধ্যমে আমরা বলবো যে প্রকল্পটির ঝুঁকি কম সেই প্রকল্পটি গ্রহণ করতে। তো এই দুটি প্রকল্প থেকে আমরা দেখছি নদী প্রকল্প অপেক্ষা সাগর প্রকল্পটি কম ঝুঁকিপূর্ণ এবং তিনি একটি গ্রহণ করতে চাইলে এই সাগর প্রকল্পটি তার জন্য গ্রহণ করা অধিকতর যুক্তিযুক্ত হবে। তো আশা করছি তোমরা এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। আর অবশ্যই এগুলো করতে হবে, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো কাজই তোমার স্মরণে আসবে না। বোর্ডের প্রশ্নগুলো তোমরা বারবার সলিউশন করার চেষ্টা করবে। তাছাড়া পাঠ্য বইয়ে এই ধরনের প্রশ্ন দেওয়া আছে, এগুলো দেখবে, প্র্যাকটিস করবে। আর আজকের এই প্রশ্নটি যে বোর্ডে তোমাদের আগেই বলেছিলাম সেই বোর্ডটি খুঁজে বের করে অথবা এই ভিডিওটি বারবার দেখে এই সলিউশন করে তোমরা অবশ্যই বিগত সময়ে যেভাবে আমাদেরকে কমেন্টস করে জানিয়েছো, এইচডব্লিউ করে পাঠিয়েছো, তোমরা বরাবরের মতো সেভাবে পাঠাবে। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের উপরে আরো একটি আমরা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থেকে পড়াশোনা কার্যক্রম অবশ্যই চালিয়ে যাবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।